আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান, সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও। এই সুদখোর ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও, আর এই নাস্তিক ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও। গুরুত্বপূর্ণ একটা বার্তা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ, রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি। দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা গ্রুপ খুব ভয়ঙ্করভাবে এস্টাবলিশ হচ্ছে কাদের শক্তিতে, এর সঙ্গে অবশ্যই যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক থাকতে পারে। যে জানুয়ারি মাসে বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে। এই সেনাপ্রধান এখন ভারতের সাহায্য চাইছেন, কারণ তিনি মোহাম্মদ ইউনূস সরকারের পতন চাইছেন। আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র সুদখোর ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও, সমন্বয়ক হটাও বাংলাদেশ বাঁচাও। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন, এরকম স্লোগান দিচ্ছে কিছু নেতা কর্মীরা। নতুন পাতি নেতা কিছু জ্বালাইছে, ঠিক আছে? কোন দলের লোক সেটা আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আর কথা না বলে চলেন প্রথমে আমরা একজন বিশাল বড় নেতার কথা আগে শুনি। দেখেন কি বলতেছে, যে সমন্বয়ক হটাও বাংলাদেশ বাঁচাও, সুদখোর ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও। তার কথা আগে শুনি, এরপর আরেকবার কথা শোনাবো। সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও, এই সুদখোর ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও, আর এই নাস্তিক ইউনূস হটাও বাংলাদেশ বাঁচাও। এই সরকারের প্রেস সচিব একবার ব্রিফিং করে বলছিল যে 560টা মডেল মুসিদ নাকি করা উচিত হয় না। আমরা মনে করি এই সরকার আসলে নাস্তিক সরকার, কারণ এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি কালচার প্রায় ভুলে গেছে, আর বাংলাদেশের মনে হয় ইসলাম ধর্ম যথেষ্ট বিশ্বাস করে না। এই জন্য ওনার প্রেস সচিব এই বক্তব্য দিছে। আমরা স্পষ্ট সাধারণ মানুষ বুঝি যে এরা মূলত 24-এর দোহাই দিয়া 71 সালে ভুলাইতে চায়। আমরা সাধারণ মানুষ মনে প্রাণে আইজ 71 বিশ্বাস করি আর ওইটাই ধারণ করি। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এই 71 সালে যে আমাদের জাতির একটা আবেগ, এটা নিয়ে যারা খেলা করে তারা কিন্তু কোরআনের পথ চাইবো না। সমন্বয় করেছেন অল্প কয়েকদিন BMW গাড়ি দিয়ে চালান। এই দেশে আর মন্ত্রী মিনিস্টার আসছিল না বিগত সময়, ওরা তো হেলিকপ্টার এরকম ভিজিট করে নেয়, পুরো দেশ ভিজিট করেন হেলিকপ্টার দিয়া। কই পাইছেন এত টাকা, কই পান? এই পুরো 5 মাসে এই দেশে একটু উন্নয়ন সোয়া দেন তো, একটা ইট লাগাইছেন এরকম কোন জায়গা আছে? একটা স্পট দেখান উন্নয়নের। কিন্তু শেখ হাসিনা কইরা দিয়া গেছে, আপনারা শুধু এটা ভাঙেন, আপনারা শুধু ভাঙ্গার কাজে আছেন, কোনো ভরার কাজে আপনারা নাই। আমরা একটা কথা বিশ্বাস করি মনে প্রাণে, যদি কেউ আমাদের বিবেক নিয়ে খেলে, যদি 71-এর অস্তিত্ব রক্ষার্থে যদি আরেকটা 71 লাগে, আমরা ওইটার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? কারণ এই দুনিয়াতে জন্মাইছি মৃত্যুর লেগেই, দ্বিতীয়বার আর জন্মাবো না। কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মাইছি, হাইরা যাওয়ানোর লেগে না। আমরা আছি 71 নিয়ে, আপনারা থাকেন 24 নিয়ে, দেখি কাদেরটা জয় হয় ইনশাআল্লাহ। আমি মনে করি বর্তমানে রাজনীতির এই প্ল্যাটফর্মে এই 71 ক্ষেত্রে বা বাংলাদেশের ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি দুটো দলে একত্র হওয়া জরুরি। কারণ এই রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, যেখানে শেষ ওইখান থেকে রাজনীতি শুরু, ঠিক আছে? বিশেষ বড় প্রয়োজনে, বিশেষ রাজনৈতিক বিশেষ ক্ষেত্রে বড় বড় প্রয়োজনে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেওয়া রাজনীতির ধর্ম। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একসাথে এই বর্তমানে যারা উপদেশে সমন্বয় আছে 11 হটানটা উচিত। তারপরে নির্বাচন হইব, নির্বাচন হলে যদি বিএনপি সরকার আওয়ামী লীগ বিরোধী হিসাবে হলে থাকবো। আর যদি বিএনপি মনে করে না আমরা একলাই কিছু করুন, তাহলে কিছুই হইব না। বিএনপির ক্ষমতা বহু দূর, ঠিক আছে? জুলাই আগস্টে কি বিপ্লব হয়েছে, বিএনপির সামনে আরো বড় বিপ্লব আছে। বিএনপি এগুলোকে মূলত পারবো না। এই জন্য এই সমন্বয় উপদেশে যারা আছে রাষ্ট্রীয় শক্তি, এর সাথে বিএনপি পারবো না, কারণ এর সাথে জামাতও আছে। আমি মনে করি এই রাজনীতির এই প্রয়োজনে, দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হওয়ার বিকল্প আর কিছুই নাই। আমরা সাধারণ মানুষ দেশের প্রয়োজনে উন্নয়নের স্বার্থে আমরা তাদের সাথে আছি। আর বিশেষ করে সমন্বয়ক যারা আছেন, আপনারা তো হচ্ছেন ধান্দাবাজ। আমার মনে হয় অনেক সমন্বয়করা বিদেশ অলরেডি বাড়ি গাড়ি করে ফলাইছে, কারণ ফলাইতে দইব ফলাই না, একটা মানে গোরস্থান তো লাগবে। এই জন্য তারা আগেই মনে হয় ওই অফারে বিদেশটির বাড়ি টাড়ি করে ফলাইছে। আমরা তবে একটা কথা স্পষ্ট বলি, পার পাইবেন না, কারণ একটা দেশ তো এই একটা উন্নয়নের গতি চলমান ছিল। একটা গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন সব ক্ষতি হয়, গাড়ির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এরকম দেশটা একটা চলমান প্রক্রিয়া ছিল, উন্নয়নের একটা প্রক্রিয়া ছিল। আপনারা এটা বন্ধ করে দিচ্ছেন। আপনারা তো একটা বিন্দু কোণা মাত্র এই দেশে লাগাইতে পারেন না, কিন্তু আমরা ধ্বংস করছেন। যদি এটার দেশের যদি আগের জায়গা না নিতে পারেন, তাহলে কিন্তু কঠিন মাসুল দেওয়া লাগবে আপনাদের। ফলানের কোনো সুযোগ পাইবেন না, বহু চান্স আপনাদের দেওয়া হয়েছে। উন্নয়নের দোহাই দিয়া এই পাবলিকের ব্যবহার করে বুঝছেন এই বৃহৎ আকারের একটা দল লাই করবেন আপনারা। এই দেশে আপনাদের ওই চান্স জনগণ দিব না। আমরা যে কেমন মানুষের 4 মাসে বা 5 মাসে বুঝা গেছে, দান্দাবাজি শুরু করছে না। ওই টিএসসির মোড়ে চা খুঁজা খাইতো, চা হাত ধরে সাদ্দাম মারতে, বিড়ি খুঁজা খাইতো, আর যখন গাড়িতে চলে ফ্লাডও। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই তার বক্তব্য শুনতে পারলেন। তার বক্তব্য শোনার পর আপনার কি মনে হলো? এই লোক কে আসলে, কোন দলের হতে পারে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলেন আপনাদেরকে এখন আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখাই। তিনি লাইভে আইসা কি কথাগুলো বলতেছে, তিনি কি বলেন, এই ডক্টর ইউনূসকে রাখবে না, তিনি থাকতে পারবে না, সমন্বয়করা নাকি থাকতে পারবে না, তারাই নাকি থাকবে দেশে। তারা আসলে কারা, কোন দলের লোক? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পুরো ভিডিওটি দেখার পরে। চলেছে সেটা আমি আন্দাজ করতে পারছি না, বা আমার কাছে সেরকম কোনো খবর নেই। কিন্তু ঘটনার যা বিশ্লেষণ, ঘটনা পরম্পরা আপনি সাজান, তাহলে বুঝতে পারবেন যে একটা কিছু ঘটছে ভেতরে ভেতরে।
কোনো একটা মানে পাকাচ্ছে। সে পাকানোটা কি এবং যেটা হবে সেটা কিন্তু জানুয়ারির মধ্যেই হবে। এখানে যারা ভারতীয় যারা বিশ্লেষক আছেন, যারা বিভিন্ন চ্যানেলে বসে বিশ্লেষণ করছেন, তাদের সবাই কিন্তু মত একটাই, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক, যে কোনো ভাষায় মানে নেটওয়ার্কই আপনি দেখুন না কেন, তারা কিন্তু একটা কথাই বলে যাচ্ছে যে জানুয়ারি মাসে বাংলাদেশে বড় একটা কিছু ঘটবে, তার আভাস ইঙ্গিত কিছু কিছু পাওয়া যাচ্ছে। যেমন কালকে রাত্রিবেলা 8:30টার সময় হঠাৎ ওয়াকারুজ্জামান তিনি হঠাৎ দেখা করতে গেলেন খালেদা জিয়ার সঙ্গে, যদিও তার সঙ্গে তার স্ত্রী ছিলেন, তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন, প্রায় 40 মিনিট ধরে তাদের কথাবার্তা হয়েছে। বিএনপি থেকে এটা মানে বলা হয়েছে, এটা স্বীকার করা হয়েছে। এবং এই স্ত্রীকে নিয়ে যাওয়া না, এটা হচ্ছে কিন্তু একটা আইওয়াশ, যারা খোঁজ খবর নিতে যাচ্ছে। শুধু খোঁজ খবর নেওয়া আমার মনে হয় না সেটা একটা পুরো ব্যাপার। এই ঘটনার পিছনে আরো ঘটনা লুকিয়ে আছে। তারপরে দেখুন সময় টিভিতে হঠাৎ উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন। সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক চাই, ভারত আমাদের পড়শি দেশ, আমরা একের সঙ্গে বসে একসঙ্গে আমরা কাজ করতে চাই। এই সমস্ত কথাবার্তা উনি কিন্তু বললেন। আসলে মেসেজটা কিন্তু ভারতকে দেওয়া। উনি দেখেছেন যে এখানে যা সমন্বয়ক আর যা উপদেষ্টা আছে তারা তো একেবারে সব তো মাঠ করে দিয়েছে আগে, মানে আর অন্য কোনো ভাষা আমার বেরোচ্ছে না। তো যাই হোক, তো এখন পরপর ওদিকে বলছেন যে উনি বলছেন সময় সময় তিনি সাক্ষাৎকারে উনি বলছেন যে আমি সরকারের সঙ্গে বসে একসঙ্গে কাজ করতে চাই। অথচ ডক্টর ইউনূসের সঙ্গে গত 1 মাস ধরে তার বাক্যালাপ নেই। যে সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাক্যালাপ নেই, সেই সরকারের সঙ্গে তিনি কি করে কাজ করবেন? প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই। তারপরে হচ্ছে কি গুরুত্বপূর্ণ আর আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সেনাদের উদ্যোগ করে দেওয়া, গোলা সাজিয়ে কত পরপর ঘটনাগুলো সাজানো, নিয়ে সেই যেমন আমার সচিবালয় থেকে সেনা প্রত্যাহার করা হলো। যদিও বাইরে এখনো সেনাবাহিনী রয়েছে, কিন্তু সারাদিনে পুরো সেনাবাহিনী এখন ওখানে তত্ত্বাবধানে নেই। জানতে পারেন। তারপরে দেখুন ভারতবর্ষে হঠাৎ আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। এই পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো এখন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই যে লোকগুলো, এই লোকগুলো আসলে কারা হতে পারে? আপনার কি ধারণা হতে পারে যে এই লোকগুলো আসলে কারা? সমন্বয়ক হটাও, তারপরে কি বলে বাংলাদেশ বাঁচাও, সুদখোর ইউনূস হটাও, বাংলাদেশ বাঁচাও। আরে ভাই, ওরা বলে সুদখোর, আর ওর মা যারা আছে, ওর মা নিজে বলে যে এই ডক্টর ইউনূস তিনি এই কি বলা হয় গ্রামীণ ব্যাংকের একজন সামান্য কর্মচারী, সামান্য কর্মচারীকে এই ডক্টর ইউনূস, অথচ এই লম্পটের বাচ্চারা এখন ফ্রি খাইতে না পাইলে এখন তারা বলতেছে যে কি সমন্বয়ক হটাও, সুদখোর ইউনূস হটাও। সুদখোর ইউনূস কবে সুদ খাইছে ভাই? তুই সুদ খাস না, আর আমি ডক্টর ইউনূস সুদ খাইছে এমন কোনো প্রমাণ আছে ভাই? অনেক আলেমরা না জেনে এই স্বৈরাচারীর কথা শুনে কিন্তু এই ডক্টর ইউনূসকে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে অকথ্য ভাষায় গালাগালি করেছে। এটা আমরা দেখেছি, এটা আমরা শুনেছি, কিন্তু এখন তাদেরই সুর পাল্টে ফেলতেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোন একটা জিনিস তথ্য ব্যতীত, তথ্য না দিয়ে এই সমস্ত কথা বলাটা মানুষের পক্ষে আমি মনে করি উচিত না। আপনার কি মতামত কমেন্ট বক্স অবশ্যই লিখে জানাবেন। তো আর কোনো কথা না, ভিডিওটি ব্যাপক পরিমাণ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল।
কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবারবিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিস সালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিস সালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিস সালাম বড় হতে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিস সালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিস সালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন।